আচ্ছা, যদি এমনটা হতো যে আমরা একটা সাবজেক্ট পড়ছি অথচ তার সাথে সাথে অন্য সাবজেক্টগুলোও পড়া হয়ে যাচ্ছে, মানে এমন কৌশলে পড়ছি তার সাথে সাথে 4-5টা সাবজেক্ট অ্যাট এ টাইম হচ্ছে, তাহলে কতটা অনায়াসে অনেকটা কাজ খুব সহজে করা যেত। বা ধরুন এমনভাবে আমরা পড়ছি যে ওই অংশটুকু পড়লেই আমার গোটা সিলেবাসের বা গোটা যতটা পড়লে পরীক্ষায় পাশ করার ব্যাপার থাকবে তার 50% হয়ে যাচ্ছে। ঠিক এমনই কিছু কৌশল, কিছু টিপস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই সকলকে জানাই আরও একবার স্বাগত আমার এই চ্যানেলে। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি, আর চেষ্টা করছি এই টেটের সিলেবাসটা খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার এবং যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা কমপ্লিট করার। আর একটা বিষয়, এখানে কর্মরত শিক্ষকদের টেটের যে প্রিপারেশন সেটা করানো হচ্ছে বা করা হচ্ছে, এক্ষেত্রে এই বিষয়টা যথেষ্ট সিরিয়াসলি আমরা করছি। তাই এই বিষয়ের গুরুত্ব যারা বুঝছেন আশা করছি সেই মর্যাদাটা নিশ্চয়ই তারা দেবেন। আর যারা মনে করছেন যে টেট হয়তো হবে না তাই পড়াশোনা না করলেও চলবে, সেটা নিতান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তবে খুব সাম্প্রতিক একটি ঘটনা, 26,000 এসএসসির কেসটা আমাদের কিন্তু একটু অন্য কথাই বলে এবং আমাদেরকে একটু সচেতনভাবে চলতেই কিন্তু শেখায়। তাই নতুন করে আর সেই বিষয়ে যাচ্ছি না। আশা করি এই বিষয়টা একটা ইতিহাস হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের কাছেও একটা বড় অ্যালার্ট হয়ে থাকবে যে সময় থাকতে সেই সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই 26,000 চাকরিচ্যুত ছেলেমেয়েরাই কিন্তু জানে, সেটা আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে তারা। যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমরা বাংলার অর্থাৎ টেটে বাংলার সম্পূর্ণ সিলেবাসটা এমনভাবে জানবো, এমনভাবে করায়ত্ত করব যাতে বাংলার পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো খুব সহজে হয়ে যায়। কিভাবে সেটা একবার দেখুন। আমরা প্রত্যেকে জানি যে টেটে 5টা সাবজেক্ট রয়েছে, তার মধ্যে বাংলা অন্যতম। এই বাংলায় অন্যান্য সাবজেক্টের মতোই 30 নাম্বার বরাদ্দ রয়েছে। তা এই 30 নাম্বারকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। বোর্ডে দেখুন লেখা রয়েছে পার্ট এ, পার্ট বি। পার্ট এতে একটা আনসিন পোর্শন থাকছে। আনসিনের মধ্যে অর্থাৎ এমন কিছু প্যাসেজ বা এমন কিছু কবিতার অংশ থাকবে যেটা আমরা এর আগে দেখিনি বা দেখেছি। যারা অনেক বেশি সাহিত্য চর্চা করেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন। তাহলে সেই জায়গা থেকে সেই সমস্ত গল্পাংশ বা কবিতার অংশ তুলে ধরে সেখান থেকে প্রশ্ন থাকবে। তা সেখানে প্রশ্নগুলোকে কিভাবে ভাগ করা হচ্ছে, যে গল্পগুলো থাকবে তাতে 9টা প্রশ্ন থাকছে আর যে কবিতা থাকবে তাতে 6টা প্রশ্ন থাকছে। এটা জানা থাকলো। আর থাকছে কম্প্রিহেনশন, ভোকাবুলারি, গ্রামার, ভাবার্থ। এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু সিলেবাসে ঠিক এইভাবেই লেখা রয়েছে। আমি একটু সাজিয়ে নিয়েছি নিজের মতো করে যাতে ব্যাপারটা আমাদেরকে করতে সহজ হয়। এই যে আমি বললাম যে কম্প্রিহেনশন অর্থাৎ কোনো যে বিষয়ে কোনো প্যাসেজ পড়ে সেটার ভাবার্থ, সেটা সম্বন্ধে আমাদের কি বোধগম্য হলো, সেই বিষয়টা যতটা সহজে আমরা জানতে পারবো ততটা সহজে কিন্তু যে কোনো উত্তর আমরা করে ফেলবো। তা এটা পড়ে উত্তর করা, এটা একটা পার্ট গেল। আরেকটা গেল ভোকাবুলারি অর্থাৎ যে শব্দ ভাণ্ডার আমাদের রয়েছে। আমরা প্রতিদিন যে বিভিন্ন খবরের কাগজ পড়ছি, টিভি দেখছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, তার ফলে বিভিন্ন রকম নতুন নতুন শব্দ কিন্তু আমাদের ভাণ্ডারে নিয়মিত যোগ হচ্ছে। আর এই শব্দ ভাণ্ডার যার যত বেশি উন্নত, সে কিন্তু যে কোনো সাহিত্যভিত্তিক এই ধরনের পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবে। আর এটার একটা কৌশল রয়েছে এই ভোকাবুলারিকে আর একটু স্ট্রং করার। যে নিউজ পেপার রয়েছে তার এডিটোরিয়াল অংশটা, বাংলা নিউজ পেপারের সম্পাদকীয় যে অংশটা, সেটা কিন্তু আমাদের রেগুলারলি পড়া উচিত। এবং নতুন নতুন শব্দ, যেগুলো হয়তো যে সমস্ত শব্দের সাথে আমরা আজও অপরিচিত, কারণ শেখার তো শেষ নেই। আমরা যদিও শিক্ষক পেশায়, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি এবং মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু শিখে যাব। তাই একটা চর্চার মধ্যে কিন্তু আমাদেরকে আনতে হবে যে প্রতিদিন 5টা করে শব্দ আমরা নতুন নতুন শিখব। নিশ্চয়ই তার 5টার বেশি আরও হতে পারে। তা সেই শব্দগুলো কোথাও একটা নোট করে রাখবো, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভোকাবুলারিটা আরও স্ট্রং হবে। তো এটা একটা পোর্শন গেল। আরেকটা গেল এরপরে গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ। আমি এর আগের দিন বামনদেব চক্রবর্তীর যে উচ্চতর ব্যাকরণের বইটা নিয়ে বলেছিলাম সিলেবাসের, সেই সময় আমি বইগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম, ঠিক আগের দিনের ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন, যেখানে টোটাল টেটের যত রকম বই পড়া দরকার সেগুলোকে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ একটা সেই ভিডিওতে তৈরি করা রয়েছে। বাংলা ব্যাকরণ,
যা যা থাকে আর কি। আর ভাবার্থ ভাবার্থ অর্থাৎ যে কম্প্রিহেনশনের বিষয়টা আমি বললাম, যে কোনো কিছু পড়ে সেটার অর্থটা অনুধাবন করা, অর্থটা কি বলতে চাইছে সেই বিষয়টা বোঝা। তাহলে এইটা মোটামুটি একটা আনসিন পোর্শন গেল। এইবার এই যে আনসিন পোর্শন গেল, এখানে কিন্তু আমাদের একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। এক্ষেত্রে আমি একটা টিপস বলতে পারেন বা একটা নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, সেটাও ভেবে নিতে পারেন, কারণ এটা তো একটা ইন্টারাকশন পর্ব চলছে। সেক্ষেত্রে প্রথমে আমি বলবো যে যখন আমরা এই পার্ট এ অর্থাৎ আনসিন প্যাসেজের পোর্শনের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যখন আমরা উত্তর করব, সেই সময় আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম যে আমরা যে গল্পটা দিয়েছে বা যে কবিতাটা দিয়েছে সেটা আগে না পড়ে আগে প্রশ্নগুলো পড়ে নেব। এর সুফল কী হবে? প্রশ্নগুলো পড়লে আমার কাছ থেকে কি জানতে চাইছে এক্সামিনার সেটা কিন্তু আমার মাথায় আর আগেই ঢুকে যাচ্ছে। তারপরে আমি যদি গদ্যাংশে বা পদ্যাংশে যেটা কবিতা রয়েছে সেটা পড়ি, তাহলে খুব সহজে কিন্তু উত্তরগুলো আমাদের চোখে পড়ে যাবে। তো এটা একটা কিন্তু ট্রিক্স। তাহলে পুরো গল্পটা পড়ে কিন্তু আলাদাভাবে আমাদের সময় নষ্ট হবে না। ঠিক আমরা কিন্তু ঠিক উত্তর খোঁজার মানসিকতা নিয়ে কিন্তু গল্পটা বা কবিতাটা পড়বো। তা এটা একটা গেল টিপস। আরেকটা বিষয়, বাক্য পড়ে যদি কোনো অর্থ আমরা না বুঝতে পারি, ধরুন এমন কোনো অর্থ এলো বাক্যটা পড়ে আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত কৌশল আছে। আমি বারবার সেই বাক্যটা পড়ব এবং কিভাবে সেই অর্থটা ইন্ডিকেট করছে সেই বাক্যটার মধ্যেই কিন্তু কিছু কিছু ক্লু লুকিয়ে থাকবে। এটার একটা দারুণ দুর্দান্ত উপায় রয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। 2022 সালের টেটের একটা প্রশ্ন আমি তুলে ধরছি, আপনাদের স্ক্রিনে আসছে দেখুন। 2022 সালে যে প্রশ্নটা এসছে, পশ্চিম ভিটের রান্নাঘরের পেছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা সন্দেহ। পৈঠা শব্দের অর্থ কী? তাহলে এই পৈঠা শব্দটা কিন্তু অনেকের কাছে নতুন হতে পারে এবং পরীক্ষার সময়ে পরীক্ষার প্রশ্নের উত্তর করার সময় স্বাভাবিকভাবে একটু আমরা নার্ভাসনেস কাজ করে, সেই সময় হঠাৎ করে নাও মনে আসতে পারে। কিন্তু তার একটা অদ্ভুত কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অপশানগুলো রয়েছে। পৈঠা শব্দের অর্থ যে অপশান এ রয়েছে পাষাণ, বি সোপান, সি পসরা, ডি শীত। তাহলে এখন আমরা কি করব? এই যে যে বাক্যটা দিয়েছে, পশ্চিম ভিটের রান্নাঘরের পেছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, খুব ভালো করে দেখুন। শ্যাওলা ধরা যে জায়গাটা রয়েছে সেটা যদি আমরা পড়ি, তো এই শ্যাওলা ধরা কথাটাই কিন্তু একটা ক্লু হিসেবে কাজ করছে। এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করতে পারি। এক নম্বর, যে এটা ধরুন একটা ভেজা দেওয়াল, আর ভেজা দেওয়াল মানেই সেখানে শ্যাওলা কিন্তু হবে। আর শ্যাওলা সাধারণত কোথায় হয়? পাথরের কোনো জায়গায় বা ইটের কোনো গাঁথনিতে শ্যাওলা কিন্তু হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় কিন্তু সবসময় ঘুরপাক খাবে সেই সময়টায়। তার মানে জায়গাটা এমন কিছু যেটা ভেজা, স্যাঁতস্যাঁতে এবং শক্ত কিছু, এইটুকু কিন্তু আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এই বাক্যের অংশটা থেকে। তারপরে যে অংশটা, ধাক্কা সয় কিনা সন্দেহ, মানে জায়গাটা এতটাই দুর্বল হয়ে গেছে সেটা ভেঙেও কিন্তু পড়তে পারে, এরকম একটা সন্দেহ তৈরি হচ্ছে। এইবার আমরা কি করব? এমসিকিউ এর যে প্রশ্ন উত্তর করার একটা পদ্ধতি রয়েছে, তার অন্যতম একটা খুব কার্যকরী পদ্ধতি হচ্ছে এলিমিনেশন মেথড। অর্থাৎ যেটা সন্দেহ হবে সেটাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু সেখান থেকে আমরা সহজেই উত্তরটা কিন্তু বের করে আনতে পারবো। কীভাবে দেখুন, এখানে অপশান আছে প্রথমে পাষাণ। পাষাণ অর্থাৎ পাথর। এখানে রান্নাঘরের পেছনে পাথর থাকা ব্যাপারটা কেমন যেন মিলছে না। রান্নাঘরের পেছনে পাথর, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু একটা না একটা ক্লু বেরিয়ে আসবে। তাহলে এটা যেহেতু আমাদের সাথে কিছুটা বেমানান লাগছে, তাহলে সঙ্গে সঙ্গে ক্রস করে দেবো এই অপশানটার পাশে। আর তারপরে আমরা সি অপশানটা যাই, সি অপশানটায়। বি অপশানে কেন যাচ্ছি না, পরে আসছি সেটাতে। সিতে পসরা অর্থাৎ জিনিসপত্র সাজানো রয়েছে, তা এটাও কিন্তু পৈঠা শব্দের সাথে কোনোভাবেই যাচ্ছে না। নাম্বার ডি, শীত অর্থাৎ দেওয়ালে গর্ত করা। দেওয়ালে গর্ত করা, শ্যাওলা ধরা, দেওয়ালে গর্ত করা, এটাও কিন্তু কোনোভাবেই বেমানান। সব রকমভাবেই ভেবে দেখছি এটা বেমানান। একমাত্র যে অপশানটা হতে পারে সেটা হচ্ছে নাম্বার বি, সোপান। কারণ সোপান কথার অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ, অর্থাৎ রান্নাঘরের পেছনে এরকম কোনো সিঁড়ি বা ধাপ আছে যেটা স্যাঁতস্যাঁতে থাকার কারণে সেখানে শ্যাওলা জমে গেছে। তাহলে পুরো বাক্যটা পড়ে যে অংশগুলো, যে ক্লুগুলো আমরা পেলাম,
সেই জায়গাগুলোকে ধরে কিন্তু আমরা সঠিক উত্তরটায় পৌঁছে গেলাম। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমরা অজানা অর্থও খুব সহজে বের করে ফেলতে পারবো। আর একটা বিষয়, আমাদের কিন্তু প্রতিদিন এই পড়ার অভ্যেসটা রাখতে হবে নিজেদের। মানে নতুন কিছু পড়া, যেটা আমি বললাম যে নিউজ পেপারের সম্পাদকীয় অংশ বা এডিটোরিয়াল ইংলিশ নিউজ পেপারের, সেটা কিন্তু অবশ্যই পড়া। আর এই যে আমি বাংলা ভাষা নিয়ে যে আলোচনাটা হচ্ছে বাংলা সিলেবাসের, এটা কিন্তু ঠিক একইভাবে ইংরেজি ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক একই জিনিস, যে পার্ট এর অংশটা সেটা কিন্তু ঠিক একইভাবে। তাহলে আমি প্রথমে শুরু করেছিলাম যে এমন একটা ভাবে আমরা এমন অ্যাপ্রোচে পড়াশোনাটা করব যাতে 2-3-4টে বিষয় একসাথে কভার হয়ে যায়। তাহলে এই যে বাংলার এই অংশটা পড়ার সাথে সাথে ইংরেজিটাও কিন্তু আমাদের কভার হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আপনারা ভেবে দেখুন বিষয়টা। তাহলে এই গেল আমাদের পার্ট এর অংশ। এইবার আমরা চলে আসি পার্ট বি, অর্থাৎ যেখানে পেডাগজি নিয়ে আলোচনা রয়েছে। পেডাগজি অর্থাৎ কিভাবে আমরা শেখাবো, সেই শেখান পদ্ধতিটা, সেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্নই আসছে, সেটা সিটেট হোক বা টেট হোক। এবং সেটা আমাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, এই কারণে আমরা প্রতিদিন ছাত্রদের সাথে মিট করছি এবং ছাত্রদেরকে কিভাবে পড়াচ্ছি সেটা নতুনভাবে শেখানোর কিন্তু বিষয় নেই, আমরা আমাদের অভিজ্ঞতায় সেটা অর্জন করেছি সেই শিক্ষাটা। তাহলে সেই বিষয়টাই, সেটা কতটা অ্যাপ্লিকেশন করছি, সেই অ্যাপ্লিকেশন লেভেলে গিয়েই কিন্তু প্রশ্নগুলো হচ্ছে। এই দেখুন, অ্যাকুইজিশন, লার্নিং, ন্যাচারাল প্রসেস, ক্লাসরুম, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ লার্নিং বিষয়টা, ভাষা শিক্ষার যে বিষয়টা, সেটা বাচ্চারা কিভাবে শিখছে। সে কি ন্যাচারালি শিখছে, অর্থাৎ প্রকৃতি থেকেই সে কি ভাষাটা শিখছে, নাকি ক্লাসে এসে যে তথিতভাবে গতানুগতিক ভঙ্গিতে শিখছে, কোনটা, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চাইছে এবং যেটা আমরা প্রতিনিয়ত করছি। এটা আলাদাভাবে পড়ার বিষয় নয়। তারপরে LSRW অর্থাৎ লার্নিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, লিখতে পারা, বলতে পারা, কথা বলতে পারা, এই যে বিষয়টা, এই বিষয়টায় জোর দিতে বলছে। তারপরে গ্রামার, যে গ্রামারটা রয়েছে সেই গ্রামারটা আমরা কিভাবে পড়াবো সেটার উপরে দীর্ঘ আলোচনা হবে। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর ছেলেমেয়েরা কিন্তু পড়ে। আর আমাদের মাদার টাং কি, আমাদের মাতৃভাষা বাংলা, তা সে যে ভাষাতেই পড়ুক তাকে কিন্তু মাতৃভাষাতে শেখাতে হবে। তাহলে মাতৃভাষার উপর জোর দেওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মাল্টিলিঙ্গুয়াল আমাদের ক্লাসরুম, সেটা কিন্তু সিলেবাসের একটা অংশ। এবার এরার্স অ্যান্ড রেমিডিয়াল, অর্থাৎ পড়ানোর সময় যে বাচ্চাদের যে ভুল ভ্রান্তিগুলো হয়, সেগুলো আমরা যখন তাকে ডিটেক্ট করতে পারি, সেটাকে আমরা যখন ডায়াগনোসিস করতে পারি, সেই জায়গাটাতে আমরা কিভাবে তার রেমিডি দিচ্ছি, তাকে কিভাবে তার যে জায়গাটা খামতি রয়েছে তাকে সেখানে শেখাচ্ছি কিভাবে, সেই জায়গাটাও কিন্তু এখানে আসছে, অর্থাৎ সিলেবাসের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকেও কিন্তু কিছু কিছু প্রশ্ন উঠে আসবে। তারপরে লেসন প্ল্যান, সব থেকে গুরুত্বপূর্ণ লেসন প্ল্যান, অর্থাৎ কিভাবে পড়াবো, কোনটা পড়াবো, কতটুকু পড়াবো, পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি নিয়ে গিয়ে পড়াবো, TLM ইউজ করবো কিভাবে, এই যাবতীয় পরিকল্পনাটাই কিন্তু এই লেসন প্ল্যান, যেটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসে বাচ্চাদের সাথে করে যাচ্ছি, এইভাবেই কিন্তু পড়িয়ে চলেছি। তাহলে এই লেসন প্ল্যানও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এই সিলেবাসের। এবার আসি মাইক্রো টিচিং, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষকদের জন্য। কারণ মাইক্রো টিচিং হচ্ছে একটা নেট প্র্যাকটিস। ঠিক খেলতে নামার আগে যেমন নেট প্র্যাকটিস করে বা তারা সরগরম হয়ে যায়, ওয়ার্ম আপ করে খেলোয়াড়রা, ঠিক সেরকম টিচাররাও একটা মহড়া করে এই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে। সেটা আমাকে নতুন করে বলার কিছু নেই, আপনারা প্রত্যেকে জানেন, তাও আমি বলে দিই। একটি স্বল্প পরিসরে একটা ছোট্ট কোনো বিষয়কে নিয়ে আমরা জাস্ট একটা ইন্টারাকশান ছাত্রদের সাথে, ধরুন 5-10 মিনিটের একটা পার্টিকুলার ছোট্ট বিষয়কে নিয়ে, সেটা কিভাবে আমরা তাদেরকে বোঝাচ্ছি, তারা কতটা প্রশ্ন করছে, সেই প্রশ্ন করতে পারার পর তারা কতটা বুঝতে পারলো, সেই শর্ট টাইমে সেই ফিডব্যাকটা নিয়ে নেওয়া, এটাই হচ্ছে মাইক্রো টিচিং। একটা অল্প সময়ের মধ্যে একটা পড়ানোর মহড়া, সেটাই হচ্ছে মাইক্রো টিচিং। আর মাইক্রো টিচিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি লেসন প্ল্যানের আগের মুহূর্ত, প্রাক মুহূর্ত। এরপরেই আমরা লেসন প্ল্যান করব একটা সার্বিক বিষয়কে নিয়ে কিভাবে ছাত্রদের শেখাবো। মানে 5 মিনিটের একটা মহড়া করে নিয়ে আমরা 40 মিনিটের জন্য মাঠে নামবো, সেটাই হচ্ছে মাইক্রো টিচিং থেকে লেসন প্ল্যানে যাওয়া। আর এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমাদের সিলেবাসে। মাইক্রো টিচিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট একটা এফেক্টও রয়েছে, যে এখানে খুব সহজে খুব অল্প জিনিস পড়ানো যায় এবং এর ইমপ্রুভমেন্টও কিন্তু বাচ্চাদের
তাড়াতাড়ি হয় এর ফলে, মাইক্রো টিচিংয়ের ফলে। কারণ এখানে আমরা গোটা ক্লাসের ধরুন 50-60 জন বাচ্চাকে নিয়ে কিন্তু কাজ করি না, হয়তো 4-5 জনকে নিয়ে কাজ করছি এবং 5-10 মিনিটের জন্য একটা ছোট্ট ক্লাস, একটা ছোট্ট বিষয়ের উপর খুব সহজে ছোটো ছোটো ভাগ করে যদি আমরা মাইক্রো টিচিং করি, তাহলেও কিন্তু খুব ভালো একটা পজিটিভ এফেক্ট পাওয়া যায়। এবার আসি অ্যাসেসমেন্ট। সবার শেষে তো অ্যাসেসমেন্ট আসবেই, যে আমরা যেটা পড়ালাম তারা সেটা কিভাবে নিল, মানে ছাত্ররা কিভাবে কতটা বুঝতে পারলো সেই বিষয়টা জানা। তা এই অ্যাসেসমেন্ট বিষয়টা আমরা প্রত্যেকে জানি যে ফর্মেটিভ এবং সামেটিভ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখন তো ফর্মেটিভ প্রতি মাসে মাসে ফর্মেটিভের যে এটাকে এক্সাম বলা উচিত নয়, কারণ এটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং। বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন তাদের অ্যাক্টিভিটি সারা মাস জুড়ে, সারা সপ্তাহ জুড়ে তাদের প্রত্যেক দিনের ক্লাসে কিভাবে তারা অ্যাক্টিভ থাকছে সেই পুরো বিষয়টার উপরেই তাদেরকে কিন্তু অ্যাসেস করা হচ্ছে। তা এটা অত্যন্ত এফেক্টিভ রাদার সামেটিভের থেকে। তাহলে এই যে বিষয়টা সেটা আমরা গুরুত্ব দেব। তাহলে এই যে ব্যাপারটা গেল, অ্যাসেসমেন্টের ব্যাপারটা গেল। এইবার পার্ট 1-এর যে আনসিনের বিষয়টা আমি একটা কিছু কিছু টিপস দিয়েছিলাম, পার্ট বিতেও কিছু টিপস আমি দেব, যে টিপসটা শুধুমাত্র বাংলার পেডাগজি কেন, অন্যান্য সকল সাবজেক্টের পেডাগজিতে কিন্তু আপনাদের কাজে লাগবে। সেটা কীরকম দেখুন, প্রয়োগ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসড প্রশ্নগুলো। টেটের যে প্রশ্নগুলো, সিটেট হোক বা ডাব্লিউবি টেট, এমনভাবে প্রশ্নগুলো আসছে তাতে ডাইরেক্ট সংজ্ঞা বলো অমুক শিক্ষাবিদ কী বলেছেন সেটা কিন্তু আসছে না। সেটা কিভাবে ক্লাসরুমে প্রয়োগ হচ্ছে, তার কিভাবে এফেক্টটা হচ্ছে সেটাই কিন্তু জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখন অ্যাপ্লিকেশন বেসড, যেটা আমাদের বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে উত্তর দেওয়া, কারণ এটা আমরা প্রতিদিন হাতে কলমে করছি। তারপরে প্রত্যেকটা যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সবসময় শিশু কেন্দ্রিক হবে, কারণ আমরা জানি যে আমাদের এখনকার যে পড়াশুনো সেটা প্রত্যেকটাই কিন্তু চাইল্ড সেন্ট্রিক। অর্থাৎ যে অপশানগুলো থাকবে, অপশানগুলো এরকম যেন হয় যে শিশু কি করছে, শিশুর ওপর এফেক্ট কী হবে, শিশু কি উত্তর দেবে, সেটাকে কেন্দ্র করে কোন অপশানটা আছে সেই ক্লুটা আমাদেরকে খুঁজতে হবে, তাহলে কিন্তু সঠিক অপশানটা আমরা চয়েস করতে পারবো। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, উত্তরগুলো কিন্তু সবসময় শিশু কেন্দ্রিক হবে, কখনো কিন্তু টিচার সেন্ট্রিক বা শিক্ষক কেন্দ্রিক হবে না। তারপরে বকা বা শাস্তি এই ধরনের যদি অপশান থাকে তাহলে কিন্তু চোখ বন্ধ করে ওটা ভুল অপশান, সঙ্গে সঙ্গে ওটা এলিমিনেট করে দিতে হবে ওই অপশানটাকে। নাম্বার 4, মাদার টাং। অর্থাৎ যে এই একটু আগে বললাম ইনক্লুসিভ এডুকেশন, মাল্টিলিঙ্গুয়াল যে ক্লাসরুম, যেটা নিয়ে আমি আগেই বললাম, মাদার টাঙে জোর দিতে হবে। শিশু যেই ভাষাতেই থাকুক না কেন, তার মাদার টাং বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় কিন্তু জোর দিতে হবে, কারণ আমরা বাংলা মাধ্যম স্কুলে পড়াশুনো করাই। নাম্বার 5, ফরম্যাটিভ। এই ফরম্যাটিভ যে টার্মটা, এটা কিন্তু সবথেকে আধুনিকতম শিক্ষা পদ্ধতি। আগে যে যে অ্যাসেসমেন্টগুলো হচ্ছিলো সেখানে সামেটিভে জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ বছরের শেষে বা বছরে 2বার 3বার লিখিত পরীক্ষা, একটা বড় পরীক্ষা, যার ফলে শিশুদের কিন্তু একটা মানসিক চাপ হতো। সেটা না করে এখন ফরম্যাটিভ অর্থাৎ মাসে মাসে একটা অ্যাক্টিভিটি বেসড পড়ানো হচ্ছে। তাহলে এই জায়গা থেকেও কিন্তু এখন প্রশ্ন আসবে, এবং প্রশ্ন আসলে এটাই মাথায় রাখতে হবে যে এখনকার অ্যাসেসমেন্ট সবসময় ফরম্যাটিভ বেসড। প্রতিদিনের শিক্ষার ওপর পরীক্ষা, লেসন প্ল্যান সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকবে সবসময় মনে রাখতে হবে সেই লেসন প্ল্যানগুলো অ্যাক্টিভিটি বেসড। বিভিন্ন প্রজেক্ট তৈরি, চার্ট তৈরি, কোনো মডেল তৈরি, এই সব কিছুই কিন্তু অ্যাক্টিভিটি বেসড। তাহলে লেসন প্ল্যান জাতীয় যদি কোনো প্রশ্ন থাকে, উত্তরগুলো হবে সবসময় যে উত্তরগুলো অ্যাক্টিভিটিগুলোকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমি অপশানের মধ্যে, তাহলে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। এটা খুব কমনভাবে অনেক ভাবনা চিন্তা করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা এমসিকিউ এর যে অপশানগুলো থাকবে, যে 4টে অপশান থাকবে, সেই 4টে অপশানের প্যাটার্ন কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন এই বিষয়গুলো যদি ফলো করা হয়। এবং এটা শুধু বাংলার ক্ষেত্রে না, এটা ইংলিশ, ম্যাথামেটিক্স, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই একই পদ্ধতি কাজে লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটা গোল্ডেন রুল বলতে পারেন, সেই গোল্ডেন রুলটা এবার বলি আপনাদের। যখন সাহিত্যের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবেন তখন প্রথমে আপনার অ্যাপ্রোচ থাকবে পেডাগজি, কারণ পেডাগজি বিষয়টা কিন্তু সবথেকে স্কোরিং। তাহলে প্রথমে আপনারা পেডাগজির প্রশ্নগুলো সলভ করবেন, তারপরে চলে যাবেন রেগুলার যে প্যাসেজটা, অর্থাৎ পার্ট এ পোর্শনে যে আনসিন প্যাসেজ। আর ঠিক যেভাবে বললাম প্যাসেজগুলো, আগে প্রশ্নগুলো পড়ে তারপর প্যাসেজটা পড়া, তাহলে অনেকটাই সহজে আমরা উত্তরটা করতে পারবো। আর তারপরে ফাইনাল স্টেপ যেটা, সেটা আমাদেরকে করতেই হবে,
যখন সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর সপ্তাহে একটা করে মিনি মক টেস্ট কিন্তু আমাদের দিতে হবে। তাহলে কিন্তু যে ভুলগুলো আমাদের হচ্ছে সেই ভুলগুলো আমরা সহজে শুধরে নিতে পারবো। এটা মোটামুটি ওভারঅল আমাদের সিলেবাস। আর এই সিলেবাসটা আমি ঠিক যেভাবে বললাম সেভাবে যদি আমরা ফোকাসড হয়ে করতে পারি, কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু 50% মার্কস অলরেডি গেন হয়েই যাবে, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে না, অন্যান্য সাবজেক্টেই। কারণ অন্যান্য সাবজেক্টের কথা কেন বলছি, পেডাগজি পোর্শনটা কিন্তু সব কটা সাবজেক্টেই রয়েছে এবং সেটা 15 নম্বর কিন্তু সেখানে রয়েছে। তাহলে ঠিক এইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন, খুব ভালো স্কোর করা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজকের এই ক্লাসটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টে জানান, আর আপনাদের মতামত কী সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।